আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম এবং আদাব। মাঝখানে আর মাত্র একটা দিন, তারপরেই জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদের নির্বাচন। সেই নির্বাচনে বাংলাদেশের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তাকে নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য আমাদের হাতে এসেছে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচন হবে ২রা জুন নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল ১০টায়। নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরের সাধারণ পরিষদের হলে এই নির্বাচনে অংশগ্রহণ করবে সদস্য ১৯৩টা দেশ এবং জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক অঙ্গ হলো এই সাধারণ পরিষদ। এটি নিরাপত্তা পরিষদের সুপারিশে মহাসচিব নির্বাচন করে, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের নির্বাচন করে এবং জাতিসংঘের বাজেট অনুমোদন করে। সুতরাং এটি খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এবার এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকেই এই সভাপতি পদে নির্বাচিত হবে। তো এই লড়াইটা শেষমেশ হচ্ছে সাইপ্রাসের সাথে বাংলাদেশের। সাইপ্রাসের পক্ষে অভিজ্ঞ কূটনীতিক মহামান্য আন্দ্রেয়াস এস কাকৌরিস প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বাংলাদেশের পক্ষ থেকে ডক্টর খলিল। ঠিক এই সময় গত ২৭ এবং ২৮শে মে সাইপ্রাসের একটি শহরে ইউরোপের পররাষ্ট্র মন্ত্রীদের একটি অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংকট এবং বিশ্ব কূটনীতি নিয়ে আলোচনা হয়। এই বৈঠকে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর উপস্থিত ছিলেন। এই ইনফরমাল মিটিংয়ে এই সাধারণ পরিষদের সভাপতি নির্বাচন নিয়েও আলোচনা হয়। বাংলাদেশের পক্ষে ওআইসির কিছু দেশ এবং পাকিস্তান, তুরস্ক মূলত কাজ করছে এবং যে কারণে আপনারা দেখেছেন যে তুরস্কে অনেকবার ডক্টর খলিল গিয়েছে এবং সর্বশেষ ডক্টর ইউনূসও ডক্টর খলিলের নির্বাচনের পক্ষে ক্যাম্পেইন করছে। যদিও ডক্টর ইউনূসের এখন বিশ্ব মঞ্চে আর আগের মতো গ্রহণযোগ্যতা নেই, কিন্তু ডক্টর ইউনূসের একটি স্বার্থ আছে, সেটি হলো ডক্টর খলিল যদি সাধারণ পরিষদের সভাপতি পদে জয়লাভ করে তাহলে তিনি যে জাতিসংঘের মহাসচিব হওয়ার খায়েশ এখনো পোষণ করেন, সেই ক্ষেত্রে হয়তো কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকবেন। ডক্টর ইউনূস হয় বাংলাদেশের প্রেসিডেন্ট হবেন, নাহলে জাতিসংঘের মহাসচিব হবেন। এই দুই লক্ষ্যে বর্তমানে কাজ করছে। এখন পাকিস্তানের মাধ্যমে চীনের সমর্থন আদায়ের জন্য চেষ্টা করা হয়েছিল, কিন্তু চীন খলিলের পক্ষে তাদের সমর্থন ব্যক্ত করেনি। তো এখন সাইপ্রাসের পক্ষে কারা রয়েছে? রাশিয়া, চীন, ইন্ডিয়া এবং সাইপ্রাস একদিকে একটি খ্রিস্টিয়ান দেশ, সুতরাং ইউরোপের অনেক দেশই কিন্তু সাইপ্রাসের পক্ষে। ডক্টর খলিল আমেরিকার পোষ্য বলা হলেও এই নির্বাচনে হয়তো আমেরিকার সমর্থনটা পেলেও বিশ্বব্যাপী আমেরিকা ডক্টর খলিলের ব্যাপারে তেমন ক্যাম্পেইন করছে না। আমেরিকা বর্তমানে সেই অবস্থাতেও নেই। ইরান যুদ্ধে এমনভাবে জড়িয়ে গেছে যে খলিলের নির্বাচন তাদের আর কাপ অফ টি এই মুহূর্তে নেই। সুতরাং ডক্টর খলিল কিন্তু কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন। ইসলামী বিশ্ব তাও পুরোটা ডক্টর খলিলের পক্ষে নয়। সাইপ্রাসের সাথেও কিন্তু অনেক ইসলামিক দেশের সম্পর্ক খুব ভালো। আফ্রিকাও এই চীন, রাশিয়া, ভারতের সাথে মিলে সাইপ্রাসের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করছে। সুতরাং ১৯৩টা দেশের মধ্যে কে কতটা ভোট পেয়ে জয়লাভ করবে এটা এখন আসলেই আগে অগ্রিম কিছু বলা যাচ্ছে না। তবে সাইপ্রাসের ক্যান্ডিডেট কিন্তু ঝানু কূটনীতি, ৪ দশকেরও বেশি তার অভিজ্ঞতা রয়েছে এবং বিশ্ব রাজনীতিতে, বিশ্ব কূটনীতিতে তার একটি পরিচ্ছন্ন ভাবমূর্তি রয়েছে। এর বিপরীতে ডক্টর খলিলের নামে বেশ কিছু অপপ্রচার ছড়ানো হয়েছে
এগুলো অপপ্রচার হোক সত্য হোক সেটা পরের কথা। ডক্টর ইউনূসের 15 মাসের যে দুঃশাসন, যে ফ্যাসিবাদী শাসন, সেই শাসনের অংশ হিসেবে ডক্টর খলিলও একজন মানে দুর্নীতিবাজ এই তকমা পেয়েছে এবং দুঃশাসনেরও ভাগ তার কাঁধে চেপেছে। এছাড়াও আপনারা জানেন যে 2001 সালে প্রধান উপদেষ্টার অফিসে কর্মরত থাকা অবস্থায় তিনি একটি হত্যাকাণ্ডের সাথে জড়িয়ে যান এবং তাকে ঘিরে একটি পরকীয়া প্রেম, এইসব অনেক কিছু আলোচনা হয়, যে কারণে তার নৈতিক অবস্থানটা নিয়ে প্রশ্ন উঠেছে এবং এই বিষয়গুলো জাতিসংঘকে লিখিতভাবে তার প্রতিদ্বন্দ্বীদের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং শুধু জাতিসংঘকে নয়, 193টা দেশ যে ভোটার, তাদের অধিকাংশ সদস্য দেশে ডক্টর খলিলের বিরুদ্ধে এইসব যে অভিযোগ চাউর হয়েছে সেগুলো লিখিত আকারে জানিয়ে দেওয়া হয়েছে। সুতরাং ব্যক্তিগত অবস্থান থেকে ডক্টর খলিল কিন্তু এই কারণে বেশ কিছুটা পিছিয়ে গেছেন। তারপরেও দেখা যাক কি হয়, আর মাত্র 2 দিন, 2 তারিখের নির্বাচনের পরে আমরা ফলাফল জানতে পারবো। এর পাশাপাশি রয়েছে আমাদের বাংলাদেশের ভিআইপি মহিষ ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প যেখানে তাকে চিড়িয়াখানায় রাখা হয়েছে সেখানে একটা নেম প্লেটে লেখা হয়েছে অ্যালবিনো প্রজাতির মহিষ ডোনাল্ড ট্রাম্প। তো এই যে ডোনাল্ড ট্রাম্প নেম প্লেটটা দেওয়া হয়েছে, এর জন্য আমেরিকার এম্বাসি খুব ক্ষেপে গেছে। তারা বলতেছে যে এটার মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে অপমান করা হয়েছে। একদম নেম প্লেটটাও ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতির নাম, তো এই ব্যাপারটা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। এমনিতেই ডোনাল্ড ট্রাম্প মহিষটি এই মিরপুরে আসার পর থেকে খুবই বিরক্ত, কারণ সে যে জীবনযাপনে অভ্যস্ত, তাকে যতটা মমতায় নিয়ম মেনে রাবেয়া অ্যাগ্রো ফার্মে লালন পালন করা হয়েছে সেটি সে পাচ্ছে না। এই বিরক্তির অন্যতম কারণ হচ্ছে অতিরিক্ত দর্শনার্থীদের ভিড়, কেউ কেউ তাকে খোঁচাচ্ছে। তো সব মিলিয়ে শুধু ট্রাম্প যেমন ক্ষুব্ধ, তেমন আমেরিকান এম্বাসিও ম্যানেজমেন্টে ক্ষুব্ধ। এদিকে আমেরিকার এক তরুণী দেখলাম যে একদম সরাসরি আমেরিকার থেকে চলে আসছে ডোনাল্ড ট্রাম্পকে দেখতে। তো এখন এই যে ডোনাল্ড ট্রাম্পের নেম প্লেট দেওয়া হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের লালন পালনে অবহেলা, এর জন্য চিড়িয়াখানার কিউরেটর সহ 6 জনকে সরাসরি চাকরিচ্যুত করা হয়েছে। বরখাস্ত করা হয়নি, কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়নি, এবং সরাসরি তাদের চাকরি ডিসমিস করে দেওয়া হয়েছে। তার মানে কত সিরিয়াসলি ব্যাপারটা নেওয়া হয়েছে। এবং গণমাধ্যমে যেভাবে তাকে প্রতিদিন ফোকাস করে নিউজ করা হচ্ছে এবং তাকে নিয়ে ব্যাপক ট্রল করা হচ্ছে, এই জন্য গণমাধ্যমকেও বলে দেওয়া হয়েছে তাকে নিয়ে যেন এত বেশি ফোকাস না করে এবং তাকে নিয়ে ট্রল না করে। এই গণমাধ্যমের স্বাধীনতাও কিন্তু এখানে ক্ষুণ্ণ হয়েছে। এবং আর একটা নতুন নিয়ম করেছে, যেহেতু অতিরিক্ত দর্শনার্থী দেখে এবং তার লাইফস্টাইল বর্তমানে যেটা সে মেনটেন করছে, এটা তো তার আসলে রিয়েল লাইফ, মানে এই লাইফস্টাইলে সে অভ্যস্ত না। সুতরাং এই সব মিলিয়ে এখন নতুন নিয়ম করা হয়েছে যে প্রতি ঘন্টায় 12 জনের বেশি দর্শনার্থীকে ডোনাল্ড ট্রাম্পকে দেখার জন্য অ্যালাউ করবে না। এর পাশাপাশি আমেরিকান রাষ্ট্রদূতের SMS পেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কোনো বিবেচনা না করে সরাসরি তাকে চিড়িয়াখানায় পাঠিয়েছিল। এখন এই সিদ্ধান্তটাকে নিয়ে পুনর্বিবেচনা করা হচ্ছে যে আসলে ডোনাল্ড ট্রাম্প কি চিড়িয়াখানায় থাকার মতো প্রাণী কিনা। সেক্ষেত্রে হয়তো তাকে চিড়িয়াখানা থেকে সরিয়ে কোনো একটা জায়গায় রাখা হবে, তাকে নিয়ে হয়তো আরো গবেষণার কাজ করা হবে, কারণ চিড়িয়াখানায় এই পাবলিক প্লেসে তার জন্য খুব সমস্যা হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো নিয়েও চিন্তা ভাবনা করা হচ্ছে। এই ছিল আজকে ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে আপডেট, এবং তার জন্য 6 জনের চাকরিচ্যুতির ঘটনাটা আসলেই ভীষণ মর্মান্তিক এবং আমার কাছে ঠিক বোধগম্য নয়। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্ত। নতুন করে সেই প্রশ্নটা আবার সামনে এসেছে, যেটা আমি বহু পূর্বে উত্থাপন করেছিলাম। মানবজমিন সম্পাদক এবং অনুসন্ধানী সাংবাদিক মতিউর রহমান চৌধুরী মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ইন্টারভিউ নিয়ে বলেছিলেন, মহামান্য রাষ্ট্রপতি তাকে বলেছেন, শেখ হাসিনার পদত্যাগপত্র আমার কাছে নেই, আমি অনেক খোঁজাখুঁজি করেছি, এমনকি ক্যাবিনেট ডিভিশনেও খোঁজাখুঁজি করে তার সেই পদত্যাগপত্র পাওয়া যায়নি। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই সময় বিষয়টা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছিল। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, তিনি শুনেছেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন, তবে তার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই।
রাষ্ট্রপতি বলেন, পদত্যাগপত্র সংগ্রহ করার বহু চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি। তিনি হয়তো সময় পাননি। দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সঙ্গে আলাপকালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্রের বিষয়ে জানতে চাইলে এটা হলো একটি বিষয় যে এটা সর্বজন সবার কাছে অবহিত আপনারা আছেন যে তিনি বলছেন যে এরকম কোনো পদত্যাগপত্র আমার কাছে নেই। আর এই প্রসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা বলেছিলেন সেই বিষয়টাকে আমরা আবার একটু মনে করতে চাই। আমি রিজাইন করিনি, কিন্তু আমার রেজিগনেশন লেটার ছাপিয়ে দিয়েছে। আমি যখন একটা ভিজিটার বইয়ে সই করি, সেই ছবি দেখিয়েছে আমি রিজাইন করছি। ওরা তো ভিজিটার বই দেখলেই তো বোঝা যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন আমি রিজাইন করিনি, আমি একটা ভিজিটর্স বুকে স্বাক্ষর করছি, সেই ছবিটাকে নিয়ে এডিট করে ওটাকে আমার রেজিগনেশন হিসাবে দেখিয়ে বাইরে প্রচার করা হয়েছে। এর সঙ্গে আরো একটি বিষয় আসি, তার আরো স্পষ্ট একটা বক্তব্য আছে, সেটা আমরা একটু শুনি। বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগপত্র জমা আমি দেইনি। জি আপা, কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি। আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার ইলেক্টেড প্রাইম মিনিস্টার। এটা শুনলেন তার বক্তব্যটা। এখন আমরা অতি সম্প্রতি আবার যে কথাটা উঠে এসেছে, দি পোস্ট নামক একটি গণমাধ্যমে জনাব মতিউর রহমান চৌধুরী ইন্টারভিউ দিয়েছেন। সেখানে মতিউর রহমান চৌধুরী স্পষ্ট করে বলছেন যে তিনি জেনেছেন শেখ হাসিনা হাতে 3 পৃষ্ঠার একটি পদত্যাগপত্র লিখেছিলেন, সেই পদত্যাগপত্র তিনি জমা দেননি বা দিতে পারেননি। তিনি মতিউর রহমান চৌধুরীর ভাষায় যে তিনি ভ্যানিটি ব্যাগে করে সেটা নিয়ে গেছেন। তাহলে বিষয়টা কি হলো? যিনি পদত্যাগ করেছেন এই অজুহাতে তার পরিবর্তে আরেকজনকে নিয়োগ দেওয়া হলো, তিনি অর্থাৎ কনস্টিটিউশনালি ইলেক্টেড প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বলছেন আমি পদত্যাগ করিনি। যার কাছে পদত্যাগ করেছেন বলে এই সকল কর্মকাণ্ড করা হলো তিনি মহামান্য রাষ্ট্রপতি, তিনি বলেছেন তার কোনো পদত্যাগপত্র আমার কাছে নেই, আমি এরকম কোনো পদত্যাগপত্র খুঁজেও পাইনি। অনুসন্ধানী সাংবাদিকতায় মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেছেন শেখ হাসিনা পদত্যাগপত্র লিখেছিলেন 3 পৃষ্ঠার, তিনি সেটা জমা দেননি, তিনি তার ব্যাগে করে নিয়ে গেছেন। পদত্যাগকারী, পদত্যাগপত্র গ্রহণকারী এবং অনুসন্ধানকারী 3 জনার তথ্যে স্পষ্ট যে শেখ হাসিনা আদৌ পদত্যাগ করেন নাই। তাহলে পদত্যাগ না করলে তিনি কনস্টিটিউশনালি ইলেক্টেড প্রাইম মিনিস্টার হিসাবে তিনি যদি দেশের বাইরেও থাকেন, তিনি প্রাইম মিনিস্টার ইন এক্সাইল, প্রবাসে থাকা প্রাইম মিনিস্টার হিসাবে ট্রিট হওয়ার কোনো বিকল্প পথ নেই। দ্বিতীয়ত, বাংলাদেশের 12 জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল, সংসদের মেয়াদ 5 বছর। এই সংসদ কি কারণে বাতিল হতে পারে বা সংসদের মেয়াদ শেষ হতে পারে তা বাংলাদেশের সর্বোচ্চ আইন যেটা সংবিধানে লেখা আছে সেখানে স্পষ্টভাবে বলা আছে সংসদের মেয়াদ যদি শেষ হয় তাহলে ওই সংসদের অবসান হবে। এছাড়া যদি মেজরিটি পার্টি কনফিডেন্স হারান অথবা মেজরিটি পার্টির নেতা অর্থাৎ প্রাইম মিনিস্টার তিনি যদি লিখিতভাবে রাষ্ট্রপতিকে অনুরোধ করেন পার্লামেন্ট বাতিল করতে, তাহলে পার্লামেন্ট বাতিল হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্লামেন্ট বাতিল করতে লিখিতভাবে রাষ্ট্রপতিকে বলেননি। পার্লামেন্টের মেয়াদ পূর্ণ হয়নি, তাহলে পার্লামেন্ট যে বাতিল করা হলো এই বাতিলটা আইনসঙ্গত হয়নি, সংবিধান সম্মত হয়নি। অর্থাৎ 12 জাতীয় সংসদের পূর্ণ মেয়াদের পূর্বে নতুন একটি নির্বাচন করে কোন সংসদ করা সেটা সংবিধান সম্মত হয়নি। এর চেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়টা শেখ হাসিনার অনুপস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার নামক ব্যবস্থা কাজ করেছে তার ভিত্তি কি? মহামান্য রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে একটা রেফারেন্স পাঠিয়েছিলেন এমনটা বলা হয়, যদিও সেটা নিয়ে অনেক বিতর্ক, কারণ সেই সময়
বিচারপতিরা জীবনের নিরাপত্তাহীনতার কারণে বিভিন্ন জায়গায় ছিলেন। ডকুমেন্টারি এভিডেন্স যে সিনিয়র মোস্ট জাস্টিস এম এনায়েতুর রহিম তিনি ক্যান্টনমেন্টে ছিলেন। পরবর্তীতে দেখা যায় মহামান্য প্রধান বিচারপতিও ক্যান্টনমেন্টে ছিলেন। অন্যান্য বিচারপতিরাও জীবনের নিরাপত্তার জন্য তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ছিলেন। আমরা যদি যুক্তির খাতিরে ধরেও নেই যে একটি রেফারেন্সের জন্য শুনানি হয়েছে, সেটা কি আদৌ শুনানি? অ্যাটর্নি জেনারেল নিয়োগ হওয়ার পর কখন শুনানি হলো? আদৌ কি কোর্ট ফাংশন ছিল? আদৌ কি ফুল কোর্ট বসেছিল? আদৌ কি সেখানে কোনো শুনানি হয়েছে? এর কোনো প্রমাণ তথ্য আজ পর্যন্ত পাওয়া যায়নি। এতটা সত্ত্বেও যদি ধরে নিই যে হ্যাঁ একটা শুনানি হয়েছে বা সুপ্রিম কোর্ট একটা রেফারেন্স দিয়েছে, এটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা। সুপ্রিম কোর্টের কথিত সেই রেফারেন্সে প্রথমেই উল্লেখ করা হয়েছে বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নাই। অর্থাৎ সুপ্রিম কোর্ট মাথায় রেখেছে কনস্টিটিউশনে এরকম কোনো প্রভিশন নেই। কনক্লুশন এসে বলছে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টা নিয়োগ দিতে পারেন জরুরি নির্বাহী কাজ পরিচালনার জন্য। মনে রাখবেন, একবারও সুপ্রিম কোর্ট বলেনি রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারেন, কোথাও বলেননি। আমি চ্যালেঞ্জ করে বলছি সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারেন। কারণ সুপ্রিম কোর্টের অবশ্যই মাথায় ছিল, বিবেচনায় ছিল যে এমন সরকার গঠন করতে আমরা বলতে পারি না যেটা সংবিধানে আদৌ নেই। তাহলে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা আর অন্তর্বর্তীকালীন সরকার এক জিনিস নয়। যদি মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান অন্তর্বর্তীকালীন সময়ে যদি কোনো ভ্যাকুয়াম হয় নির্বাহী জরুরি কাজ পরিচালনার জন্য, তিনি কাউকে নিয়োগ দিতে পারেন। রাষ্ট্রপতির উপদেষ্টা থাকতে পারে, রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি থাকতে পারে, রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি থাকতে পারে, রাষ্ট্রপতির পাবলিক রিলেশন সেক্রেটারি থাকতে পারে, অ্যাডভাইজার থাকতে পারে, ডিফেন্স অ্যাডভাইজার থাকতে পারে। তাহলে যদি ধরে নেওয়া হয় তাহলে যারা সেই সময় নিয়োগ পেয়েছিলেন তারা পেয়েছিলেন রাষ্ট্রপতিকে উপদেশ দেবেন এভাবে উপদেষ্টা হিসাবে, কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকার নয়। সেটাই যদি হয় তাহলে তাদের কৃতকর্ম কোনোভাবেই সরকারের পূর্ণাঙ্গ যে স্ট্রাকচার কনস্টিটিউশনালি সেই স্ট্রাকচারের কর্মকাণ্ড না। তারা বিদেশের সঙ্গে কোনো চুক্তি করা, তারা কোনো পলিসি ডিসিশন করা, তারা কনস্টিটিউশনের বাইরে গিয়ে আইসিটি ট্রাইব্যুনাল গঠন করা, বিচারক নিয়োগ করা, ট্রাইব্যুনালের ফরমেশন করা, পার্লামেন্ট প্রসেসে যাওয়া, অন্যান্য যা কিছু করেছেন সবটাই ছিল উইদাউট লফুল অথরিটি, অর্থাৎ আইনগত কর্তৃত্ব বহির্ভূত। ফলত আমরা কনক্লুশনে এই বিশ্লেষণে আসতে পারি বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধান, এবং সংবিধানের ব্যত্যয় ঘটানো হলে বা সংবিধান ভঙ্গ করা হলে যা কিছু ভঙ্গ করে করা হবে সে বিষয়টি যে অবৈধ হয়, এটা পাকিস্তানের সুপ্রিম কোর্ট, বাংলাদেশের সুপ্রিম কোর্ট, ভারতের সুপ্রিম কোর্টের অসংখ্য মামলায় সিদ্ধান্ত দিয়ে বলা হয়েছে সংবিধানে যেটা নাই, সংবিধানের বাইরে গিয়ে করা হলে সেটা ultraviates with the provisions of constitution, violation of constitution, inconsistent with the provision of constitution, অর্থাৎ অসাংবিধানিক, অবৈধ, বেআইনি, সংবিধান বহির্ভূত, এবং সেগুলোকে বলা যেতে পারে সংবিধান লঙ্ঘনের অপরাধ। এ জাতীয় অপরাধ অতীতে করে অবৈধ উপায়ে ক্ষমতা দখল করে যারা পঞ্চম সংশোধনী এবং সপ্তম সংশোধনী করে সংবিধানের আত্মরক্ষার চেষ্টা করেছিলেন, যারা খুন করে ক্ষমতা দখল করে এই প্রোটেকশন নিয়ে দাম্ভিকতার সঙ্গে বলেছিলেন যে উই আর কনস্টিটিউশনালি প্রোটেক্টেড,
তাদের দাম্ভিকতা চূর্ণ হয়েছে, বিচার হয়েছে, কারো কারো মৃত্যুদণ্ড হয়েছে, মৃত্যুদণ্ড সর্বোচ্চ আদালতে কনফার্ম হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। আমাদের সংবিধানের অনুচ্ছেদ 7-এর ব্যাখ্যায় সংবিধান হচ্ছে দেশের সর্বোচ্চ আইন, জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি। এবং 7-এর 2 অনুচ্ছেদে বলা হয়েছে এই সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক যা কিছু করা হবে তা অবৈধ। আর সংবিধান বহির্ভূত কাজ করলে কি হবে? সংবিধানের 7-এর ক অনুচ্ছেদে বলা হয়েছে তা হবে অবৈধ। এমনকি যদি হাইকোর্ট ডিভিশনে কোনো জাজমেন্ট দিয়ে কনস্টিটিউশনের বাইরে কোনো ফর্মুলেশন দেন, সুপ্রিম কোর্টও যদি কনস্টিটিউশনের বাইরে গিয়ে কোনো ডিকটাম দেন, কোনো নির্দেশনা দেন, সেটা অবৈধ হবে। কারণ কখনো কখনো আমাদের নীতিমালা থেকে, জাজমেন্ট থেকে প্রতীয়মান হয় কোর্ট ইটসেলফ ক্যান কন্টেম্প্ট ইটসেলফ। আদালত নিজেও আদালত অবমাননার কাজ করতে পারেন। বিচারকরাও যদি আইনের পরিপন্থী কাজ করেন এবং জ্ঞাতসারে করেন, আইন ভঙ্গ করেন, সংবিধান করেন, তিনিও কিন্তু দায় মুক্ত না। অনুসন্ধানী সাংবাদিকতার দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর 2 পার্টের 2টি বিষয়কে সামনে নিয়ে এসে আমার অ্যানালাইসিস, শেখ হাসিনার পরিবর্তে কথিত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা ছিল অবৈধ, পার্লামেন্ট ডিসলভ করা ছিল অবৈধ, অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড ছিল অবৈধ, একটি প্রতিষ্ঠিত সরকারকে উচ্ছেদের প্রক্রিয়া ছিল অবৈধ, এবং নাশকতা, সন্ত্রাস, নৈরাজ্য করে তার ধারাবাহিকতায় যা কিছু করা হয়েছে এর A to Z সবকিছু অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ। এটা অবশ্যই প্রমাণিত হবে, আজ হোক কাল হোক। এই সত্য কেউ এড়াতে পারবে না। কারণ বাংলাদেশের সংবিধানকে কিন্তু কখনোই সাসপেন্ড করা হয়নি। সংবিধান বহাল ছিল, বলবৎ ছিল। শপথ নেওয়ার সময়ও ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন এই সংবিধানকে রক্ষা করব, সংরক্ষণ করব, সংবিধানকে মেনে চলব। সংবিধানকে মেনে চলার শপথ নিয়ে যেটা করেছেন সেটা শপথ ভঙ্গ, সংবিধান ভঙ্গ। ভয়াবহ অপরাধ হয়েছে। সেই অপরাধের কনসিকুয়েন্স ধারাবাহিকভাবে যারা সুবিধাভোগী তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে আলোচনা থামছে। আমার মনে হয় যে ওনার মেয়াদ যে পর্যন্ত শেষ না হবে এবং যে পর্যন্ত ওনার পরিবর্তে বিএনপি আর কাউকে রাষ্ট্রপতি না করবে, মানে তার দলের কাউকে রাষ্ট্রপতি না করবে, ততক্ষণ পর্যন্ত এই আলোচনা চলতেই থাকবে। আল্লাহ না করুক সেই বিতর্কিত, সমালোচিত বাংলাদেশের কুখ্যাত শাসক ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি বিএনপি এই মহান পদে বসিয়ে ফেলে, তাহলে তার বলার কিছু থাকবে না। আমরা আগেই বলিনি, এই পদটাকে আমরা রেসপেক্ট করি, সেখানে যেই বসুক না কেন এটা নিয়ে আসলে আমাদের নীতিগত অবস্থান সবসময় একই থাকবে। তবে আক্ষেপ থেকে যাবে, কষ্ট থেকে যাবে। রাষ্ট্রপতি গত বছর যখন, মানে গত রোজার ঈদে, ঈদ উল ফিতরে তিনি যখন ঈদের নামাজ পড়তে গেছেন, তখন তিনি এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পাশাপাশি নামাজ পড়েছিলেন এবং রাষ্ট্রপতি চেয়ারে বসে নামাজ পড়েছেন, বয়োবৃদ্ধ মানুষ, প্রধানমন্ত্রী নিচে বসে নামাজ পড়েছেন এবং দৃশ্যটা অনেক সুন্দর ছিল, দেখতে অনেক সুন্দর ছিল, কাঙ্ক্ষিত ছিল। কারণ ইউনূস এই বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিকে প্রচন্ড রকম অপমান অপদস্থ করেছেন। তাকে শুধু তার চিকিৎসা করতে দেয়নি দেশের বাইরে বা অন্য হাসপাতালে, তাকে সম্মান করেনি, ছবি নামিয়ে ফেলছে তাই না, নামাজটায় পর্যন্ত, জাতীয় ঈদগাহ নামাজে পর্যন্ত আসতে দেয়নি। সেই দিক থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তিনি নামাজ পড়ছেন, দেখতেই অন্যরকম ছবিটা একটা মনে হয়েছিল এই দেশটা একটা সুন্দর স্বাচ্ছন্দ্য। এবারে প্রশ্নটা উঠার একটা বোধহয় কারণ, সেটা হলো যে প্রধানমন্ত্রী আগে পৌঁছেছেন, তারপরে রাষ্ট্রপতি যখন এসছেন তখন প্রধানমন্ত্রীর দুপাশে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহ আলম এবং অন্য পাশে স্বরাষ্ট্রমন্ত্রী সাউদ্দিন আহমেদ, তারা দুজন উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি এসছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পরেই প্রধানমন্ত্রী তাকে দেখিয়ে দিলেন যে একটুখানি দূরে গিয়ে দাঁড়ানোর জন্য।
এই থেকেই বোধহয় যারা এতদিন রাষ্ট্রপতিকে খেয়ে ফেলা, মানে রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়ার জন্য যেই ঘরানা কাজ করছে, তাদের মধ্যে তো অন্যতম হচ্ছে মাহমুদুর রহমানের সম্পাদিত আমার দেশ পত্রিকা। তারা লিখছে যে চুপ্পুকে কি দূরে সরিয়ে দিচ্ছে বিএনপি সরকার। আমরা যদি এখন ততটা মনে করি না, বা মনে করার মতো এই ক্ষুদ্র বিচ্ছিন্ন ঘটনা থেকে এটা মনে হয় না। তারা লিখছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে কি দূরে সরিয়ে দিচ্ছে বিএনপি। ঈদুল আজহার নামাজে রাষ্ট্রপতির কাছ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরত্ব বজায় রাখার ছবি প্রকাশ্যে আসার পর নেট দুনিয়ায় এই প্রশ্ন উঠতে শুরু করেছে। চিকিৎসার নামে সম্প্রতি রাষ্ট্রপতির লন্ডন, চিকিৎসার জন্য লিখছে না তারা, মানে খোঁচা একটা রেখে আর কি। চিকিৎসার নামে সম্প্রতি রাষ্ট্রপতির লন্ডন সফরকালে অভিজাত মার্কেটে তার কেনাকাটার খবরেও সরকারের শীর্ষমহল তার উপর নাখোশ বলে জানা গেছে। আমরা এটা নিয়ে সমালোচনা করেছি এবং তার সঙ্গে বিশাল লটবহর গেছে, আমরা সেটাও বলেছিলাম ঠিক হয়নি। ঈদুল ফিতরের ঈদ জামাতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু পাশাপাশি নামাজ আদায় করেছিলেন, কিন্তু কোরবানির ঈদ জামাতে দেখা গেল সম্পূর্ণ ব্যতিক্রম চিত্র। সিনিয়র সাংবাদিক হেলাল উদ্দিন ফেসবুকে লিখেছেন, দুই ঈদ জামাতের চিত্র দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কৌতূহল আর গুঞ্জন তৈরি হয়েছে। তিনি বলেন, গত ঈদুল ফিতরে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পাশাপাশি দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন, কিন্তু ঈদুল আজহায় দেখা গেল সম্পূর্ণ ব্যতিক্রম চিত্র। কিন্তু কেন এই দূরত্ব, কেন এই প্রোটোকল বদল? রাষ্ট্রীয় প্রোটোকল অনুসারে জাতীয় ঈদগাহে প্রধান জামাতে রাষ্ট্রের দুই শীর্ষ ব্যক্তি এক কাতারই পাশাপাশি বসেন, নামাজ আদায় করেন। তবে ঈদুল আজহায় রাষ্ট্রপতির বসার ব্যবস্থা করা হয় একই কাতারে কিন্তু বেশ দূরে। আসন বিন্যাসটি ছিল ঠিক এমন, প্রথমে প্রধানমন্ত্রী, এরপর স্বরাষ্ট্রমন্ত্রী, এরপর খুব সম্ভবত সমাজ কল্যাণমন্ত্রী জাহিদ হোসেন এবং এরপর রাষ্ট্রপতি। মাত্র 2 মাসের ব্যবধানে রাষ্ট্রীয় শীর্ষ প্রোটোকলের এই আকস্মিক পরিবর্তন এবং দুজনের মধ্যকার এই দূরত্ব নিয়ে এখন সচেতন মহলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কৌতূহল আর গুঞ্জন তৈরি হয়েছে। সাংবাদিক হেলাল উদ্দিন লিখেছেন, প্রোটোকলের এই সূক্ষ্ম পরিবর্তনে শুধুই নিরাপত্তার খাতিরে নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো বিশেষ কারণ বা সমীকরণ। চিকিৎসার নাম করে চলতি মাসে মাঝামাঝি যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন চুপ্পু, সেখানে তিনি অভিজাত মার্কেটে কেনাকাটা করেন। এ খবর আমার দেশ প্রকাশিত হলে সরকারের শীর্ষমহল তার উপর নাকশ হয়েছে বলে জানা গেছে। বিএনপি চুপ্পুকে রাষ্ট্রপতি পদে বহাল রাখলেও এ নিয়ে দেশ জুড়ে সমালোচনা আছে। আমি জানি না কি সমালোচনা আছে, আমার দেশ খুঁজে পাচ্ছে। আমি তো দেখেছি এই জায়গাটায় সবাই বিএনপিকে হাততালি দিচ্ছে এবং তাকে রেসপেক্ট করছে, যে ইউনূস যে অসম্মান করেছিল বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি পদটাকে, সেটা তারেক রহমান এসে ভিন্ন আঙ্গিকে ভিন্ন চোখে দেখেছেন। পতিত স্বৈর শাসক শেখ হাসিনার ঘনিষ্ঠ আস্থাভাজন ব্যক্তি এখনো কিভাবে রাষ্ট্রপতি পদে বহাল থাকে সেই প্রশ্ন তুলেছেন অনেকেই। আমরা সবাই জানি যে রাষ্ট্রপতির এই পদে যদি পরিবর্তন করা যেত এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সরানোর জন্য ইউনূসের উপদেষ্টা পরিষদের সৈয়দা রেজওয়ানা হাসান, আসিফ নজরুল, ইভেন মাহফুজ আলম নাহিদ ইসলামরা ইনডাইরেক্টলি তারা যার পর নাই চেষ্টা করেছেন, মপ করেছেন রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের সামনে। কিন্তু বিএনপি এই জায়গাটায় অনড় ছিল এবং তারেক রহমান এই জায়গাটায় সম্পূর্ণ অনড় ছিলেন যে বাংলাদেশের সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে হলে রাষ্ট্রপতির পদটি ধরে রাখতে হবে। ফলে রাষ্ট্রপতি সেই সময় টিকে যান এবং বিএনপি সরকার ক্ষমতায় এসেও রাষ্ট্রপতিকে মেনে নিয়েছেন, তাকে তার যথাযথ সম্মান দিচ্ছেন, তাকে বিদেশে চিকিৎসা করতে দিচ্ছেন। এবং রাষ্ট্রপতিও যেহেতু বিএনপি সরকার ক্ষমতায়, বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমান সম্পর্কে সংসদের বাইরে তার মৃত্যুবার্ষিকীতে বিএনপির মতো করে শোক বার্তা দিচ্ছেন, কথা বলছেন, বক্তৃতা দিচ্ছেন। ফলে তাদের টিউনিং এ তেমন কোনো সমস্যা হয়েছে না মনে হলেও এবারের ঈদের এই যে আনুষ্ঠানিকতা একটু পরিবর্তন, এইটা কারো কারো ভিতরে হয়তো খটকা তৈরি করেছে। আমেরিকান স্বার্থ এই সরকার মিট করবে। আপনার ওই যে 2টা চুক্তি সই করার ব্যাপার আছে, ওই 2টা চুক্তিও সই করবে আমেরিকার সাথে এই সরকার এবং একদম আমেরিকার পেটের মধ্যে ঢুকে যাবে। এই ঢুকাটা being so close to China, এইটা ব্যাকফায়ার করবে। এরা সব মিলিয়ে বেচারা প্রাইম মিনিস্টারকে, তারেক রহমানকে ডুবিয়ে দেবে, আর কিছু না। শেখ হাসিনারও একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং চলছে। She is aided, guided, supported by various intellectual people, বিভিন্ন দেশের ইন্টেলিজেন্স এজেন্সি, ওনার কাছে ইন্টেলিজেন্সের খবর আছে।
তো শেখ হাসিনা ইজ ডুইং স্ট্র্যাটেজিক থিঙ্কিং, এবং শেখ হাসিনা স্ট্র্যাটেজিক প্ল্যান বানাচ্ছে, এবং এই স্ট্র্যাটেজিক প্ল্যান বানিয়ে সে বাংলাদেশে হয়তো আসবেন। কিন্তু উনি কি, আপনি আর আমি মনে করি যে উনি কি প্লেনে উঠবেন, টিকিট কাটবেন, এসে যাবেন, এখানে অ্যারেস্ট হবে? নো, ইটস নট গোয়িং টু হ্যাপেন লাইক দ্যাট। ওইখানে আরো স্ট্র্যাটেজিক কথাবার্তা হয়তো হচ্ছে যে কিভাবে উনি কার সাপোর্টে আসবেন। এমনও হতে পারে যে এই আমার দেশের আর্মির এক অংশ এইটাকে সাপোর্টও দিতে পারে ওনার আশাটাকে। আমি এতটুকুন জানি যে শি ইজ ডিটারমিন্ড টু কাম, এবং আসবেন উনি। শেখ হাসিনাকে ওনারা কিভাবে ফেরত দেবেন, কিভাবে আসবেন, ডেফিনেটলি আইসিটির ইসে ফেরত দিচ্ছেন না, দ্যাটস এ ক্লোজ চ্যাপ্টার। হ্যাঁ, তো এখন ওরা কিভাবে ওনাকে আনবে? আনলে কি এখানে কারোর ক্ষমতা হবে অ্যারেস্ট করার? আমার তো মনে হয় না যে কারোর ক্ষমতা হবে অ্যারেস্ট করার। এইটা করতে গেলেই আমার প্রধানমন্ত্রীর ওই জিনিসগুলিও সব উঠবে। বিকজ একটা মামলায় এফবিআই কিন্তু এখানে সাক্ষী দিয়ে গেছে, ডোন্ট ফরগেট দ্যাট। তো এরপরের বইগুলি যেগুলি ছাপাবে সেখানে হাদির ছবি আসবে, তারপরে কেউ কেউ বলবে যে আপনি হাদির যে ডায়লগ আছে সাউয়া মাওয়া, ওইটা তার নিচে লেখেন। সো অল কাইন্ডস অফ থিংস ক্যান হ্যাপেন। আপনি ইচ্ছা করলে করতে পারেন, কিন্তু রাষ্ট্রের প্রেস্টিজ, ডিগনিটি এইটা নষ্ট করেন না, নাহলে রাষ্ট্র রাখতে পারবেন না। প্রত্যেক দেশের একটি পলিসি থাকে, যেটা চেঞ্জ ইন গভর্নমেন্ট হলে এইটার ইফেক্ট পড়ে না। আমাদের যেহেতু নাই, যার যেভাবে ইচ্ছা সে সেভাবে করছে। আপনি যে পাসপোর্টের কথা বললেন, ইউসি, আওয়ামী লীগ যে কাজটি করেছিল সেটা একদিক থেকে ভালো করেছিল। কারণ হচ্ছে যে আপনার পাসপোর্টে এক্সেপ্ট লেখেন, যাই লেখেন, ইউ আর ভার্চুয়ালি রেকগনাইজিং ইসরায়েল অ্যাজ এ স্টেট, ইউ আর রেকগনাইজিং ইসরায়েল। তো এই জন্য তারা উঠিয়ে দিয়েছিল। আর এইটা তো জানেন, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন যেটা আছে, ট্রাভেলস, বায়োমেট্রিক্স, পাসপোর্টের এই জিনিসগুলি সব ওদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। ওদের ডকুমেন্টস আছে কিছু যেটা নিয়ন্ত্রণ করে। তবে এখন এই যে এক্সেপ্ট ইসরায়েল, এইটা আমরা যুক্ত হলাম, পাকিস্তান আগের থেকেই ছিল, মালয়েশিয়া, ইয়েমেন, চারটি দেশ। আর ইরান যে আছে, ইরান এইটা লেখে না এক্সেপ্ট ইসরায়েল, ইরান লেখে নট ভ্যালিড ফর অকুপাইড প্যালেস্টিনিয়ান টেরিটরিজ। আচ্ছা, অর্থাৎ তারা শব্দ প্যালেস্টাইনকে গুরুত্ব দিচ্ছে, ইসরায়েলকে না। তারা স্বীকার করে নিচ্ছে যে প্যালেস্টাইনকে অকুপাই করে রেখেছে, তার জন্য এই পাসপোর্টটা ভ্যালিড না সেখানে ট্রাভেল করার জন্য। তো আই থিঙ্ক দে আর কারেক্ট টেকনিক্যালি। আর আমরা যারা সবাই এক্সেপ্ট ইসরায়েল লিখছি, আমরা মোটামুটি ইসরায়েলকে এখন রেকগনাইজ করে নিচ্ছি, দ্যাট ইয়েস দেয়ার ইজ এ স্টেট অফ ইসরায়েল, তবে আমার লোকজন সেখানে যাবে না, পাসপোর্ট ইজ নট ভ্যালিড। আর ইরান যেটা করছে সেটা হলো যে অকুপাইড প্যালেস্টিনিয়ান টেরিটরিজ এর জন্য এইটা বার আছে ওদের। তো এই একটা ডিফারেন্স আছে। বাকি সবাই এক্সেপ্ট ইসরায়েল লিখছে, মালয়েশিয়া টালেশিয়া যারা আছে, এই 5-6টা দেশ আছে যারা এটা লিখছে। তো আমার মনে হয় এইটা বোধহয় বাধ্য করা হচ্ছে আমাদের এইখানে কোনো একটি গোষ্ঠী দ্বারা, পলিটিক্যাল গোষ্ঠী যারা হয়তো বাধ্য করেছে, তারা সাকাম করেছে। এদের কোনো নীতি নাই, এই গভর্নমেন্টের কোনো পলিটিক্যাল নীতি নাই। যদি আপনি বলেন যে পশ্চিমারা তো উইল নেভার ওয়ান্ট যে আপনি এক্সেপ্ট ইসরায়েল লেখেন, আমেরিকানস তো এটা চাইবে না যে আপনি এক্সেপ্ট ইসরায়েল লেখেন। তো কোয়েশ্চেন ইজ, উই হ্যাভ নো পলিসি। আমরা হুজুকে বাঙালি, হুজুকে কাজ করে, হুজুকে চলছে। একদিকে মার্কিন বাণিজ্য চুক্তি, আমরা মার্কিন বলয়ের মধ্যে একেবারে ঢুকে গেছি এমনটা দাবি করা হচ্ছে বিশেষজ্ঞ মহল থেকে। আবার সেই মার্কিন এবং ইসরায়েল যে জোট, সেই জায়গা থেকে আমরা অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দ দুটো তুলে দিচ্ছি মৌলবাদী একটি গোষ্ঠীকে খুশি করার জন্য।
বা সাম্প্রদায়িক গোষ্ঠীকে খুশি করার জন্য, মানে এটি কি আসলে সরকার কি বেসামাল হয়ে পড়েছে? মানে কোন নীতি অবলম্বন করবে সেই জায়গায় ফার্ম কোনো ডিসিশনে থাকতে পারছে না, বিষয়গুলো কি এরকম, নাকি এর মধ্যে অন্য কোনো খেলা রয়েছে? There is no খেলা। The সরকার is directionless। সরকার is totally directionless। এবং একটি সরকারকে যদি ডাইরেকশনলেস থাকে তাহলে গভর্নেন্সের জন্য প্রবলেম হয়। আর আপনার যেহেতু কোনো ফরেন পলিসির ডাইরেকশন নেই, আপনি জানেনই না অ্যাকচুয়ালি হোয়াট আ ফরেন পলিসি ইজ। খলিলুর রহমান ইজ এ ফরেন মিনিস্টার, আপনাকে মিসলিড করছে। খলিলুর রহমানের একমাত্র উদ্দেশ্য হচ্ছে টু বিকাম দ্য প্রেসিডেন্ট অফ ইউএনজিএ, এবং এটা হওয়ার পর সে তার একটা জীবনের পেয়ে গেল যে আমি এখন ইউএনজিএ এর প্রেসিডেন্ট হয়ে গেলাম, 1 বছর পর আবার সে থাকবে না, সেটা আরেক বিষয়। এইটা নিয়ে সে একটা ডিপ্লোম্যাটিক্যালি দেশে বিদেশে এদিক ওদিক ঘুরে বেড়াবে এই স্টেটাসটা নিয়ে। তো and he will also have a blue passport। নীল রঙের পাসপোর্ট থাকবে তার, যখন যেখানে ইচ্ছা সে যেতে পারবে। তো আমার কথা হচ্ছে যে the government should have a policy। দেখেন, শেখ হাসিনা সে একটা পলিসি, আওয়ামী লীগ গভর্নমেন্ট এটা পলিসি। আপনি বলতে পারেন পলিসিটি ভুল ছিল, বাট পলিসি ছিল একটা যে দিস ইজ মাই ফরেন পলিসি, আমি এইভাবে এগিয়ে যাব। যেমন তার একটা ফরেন পলিসির মধ্যে ছিল চায়নার সাথে we will get closer, we will remain close with India। এইখানে মার্কটা খেয়ে গেল বিকজ ইন্ডিয়া এন্ড চায়নার মধ্যে কোহেশন নাই, ওরা এট লগারহেডস। তো এইখানে আমাদের পলিসি একটু মার খেয়ে গেল। আমরা আগেই, আপনি জানেন শেখ হাসিনা বলেছিল যে আমাদের তো আমেরিকায় যাওয়ার দরকার নেই, এত দূর 15-16 ঘন্টা ফ্লাই করে গিয়ে কি করবো, আমাদের ফার্স্ট ওয়ার্ল্ড, আই ক্যান ট্রাভেল টু সিঙ্গাপুর, আই ক্যান ট্রাভেল টু মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, লাভলি কান্ট্রিজ, চতুর্দিকে আমাদের খুব ভালো দেশ আছে, আমরা ওদিকে যাব। তো কোশ্চেন যে ওইখান থেকেই অ্যাকচুয়ালি শেখ হাসিনাকে তো ওভারথ্রো করার জন্য অনেক আগের থেকে চেষ্টা চলছিল। হ্যাঁ, ইট ইজ নট দ্যাট ইট স্টার্টেড উইথ বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন, তার আগের থেকে তারা চেষ্টা করছিল, তারা পারতেছিল না বিকজ তাদের যে স্বার্থ, আমেরিকান স্বার্থ, এই সরকার মিট করবে। আপনার ওই যে 2টা চুক্তি সই করার ব্যাপার আছে, ওই 2টা চুক্তিও সই করবে আমেরিকার সাথে এই সরকার, এবং একদম আমেরিকার পেটের মধ্যে ঢুকে যাবে। এই ঢুকাটা বিং সো ক্লোজ টু চাইনা, এইটা ব্যাকফায়ার করবে এবং আমরা একটা প্লেগ্রাউন্ড হয়ে যেতে পারি এই ওয়ারের, ওদের নিজের একটা প্রক্সি ওয়ার আমাদের এখানে হয়তো হতে পারে। তো আমি মনে করি দ্যাট দিস গভর্নমেন্ট ইজ ডাইরেকশনলেস। এদের নাইদার ফরেন পলিসির ডিরেকশন আছে, নর এদের কোনো সিকিউরিটি পলিসির ডিরেকশন আছে, নর এদের কোনো অর্থনীতি পলিসির ডিরেকশন আছে। ইটস এ ডাইরেকশনলেস গভর্নমেন্ট, যার কোনো এরা সব মিলিয়ে বেচারা প্রাইম মিনিস্টারকে, তারেক রহমানকে ডুবিয়ে দেবে, আর কিছু না। আমি চাই তারেক রহমান শুড সাকসিড, কিন্তু যেভাবে এরা দেশ পরিচালনা করছে, কোনো গভর্নেন্স নাই দেশে, দের ইজ হার্ডলি এনি গভর্নেন্স। এন্ড একটা জিনিস খেয়াল করবেন, শেখ হাসিনা অলরেডি বলে রেখেছে দ্যাট শি ইজ গোইং টু কাম ব্যাক টু বাংলাদেশ, 6 থেকে 9 মাস হোয়াটএভার শি উইল বি হিয়ার, বাংলাদেশে আসবে। তো ন্যাচারালি শেখ হাসিনারও একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং চলছে। শি ইজ এডেড, গাইডেড, সাপোর্টেড বাই ভেরিয়াস ইন্টেলেকচুয়াল পিপল, বিভিন্ন দেশের ইন্টেলিজেন্স এজেন্সি, ওনার কাছে ইন্টেলিজেন্সের খবর আছে। তো শেখ হাসিনা ইজ ডুইং স্ট্র্যাটেজিক থিঙ্কিং, এবং শেখ হাসিনা স্ট্র্যাটেজিক প্ল্যান বানাচ্ছে, এবং এই স্ট্র্যাটেজিক প্ল্যান বানিয়ে সে বাংলাদেশে হয়তো আসবেন। আমি জানি না স্ট্র্যাটেজিক প্ল্যানটা কি, এমনও হতে পারে যে আমি তো রিজাইন করি নাই, আই এম স্টিল ইন পাওয়ার, আমি 29 পর্যন্ত থাকবো। যিনি আপনি যে 12th পার্লামেন্ট যেটা ডিসলভ করেছেন, জাতীয় সংসদ, হ্যাঁ, এটা অন্যায় করেছেন বিকজ 12th জাতীয় সংসদকে কেউ অবৈধ বলে নাই। এখন আমি যখন আপনার সাথে কথা বলছি বা রেকর্ড করছি, এখনো কেউ বলে নাই যে 12th পার্লামেন্ট ওয়াজ অবৈধ।
এখনো কেউ বলে না এটাতে। আপনি যদি 12th পার্লামেন্টকে অবৈধ না বলেন, স্বীকৃতি দেন, 11th কি স্বীকৃতি দেন, 10th কি স্বীকৃতি দেন, তাহলে তো আপনাকে ইলেকশন মানতে হবে। তাহলে আপনি আর এই ইলেকশন ফিলেকশন নিয়ে যে চুরি করেছে, কারচুপি করেছে, ইলেকশন হয় নাই, রাত্রে ভোট হয়েছে, এইগুলি বাদ দিয়ে দেন। আপনি একসেপ্ট করেছেন। এখন ধরেন 13th পার্লামেন্ট একসেপ্ট করেছে, জামাত বা সবাই একসেপ্ট করেছে। আপনি তো বলতে পারবেন না যে এইটা এখন কারচুপি হয়েছে, আমাকে হারিয়ে দিয়েছে, আমার এত সিট ছিল, এগুলি পারবেন না। না, শেখ হাসিনার স্ট্র্যাটেজিতে যদি সে 12th পার্লামেন্টকে বৈধ মনে করে if she comes, এবং কিভাবে আসবে আমি তো জানি না। she comes as a প্রাইম মিনিস্টার। শেখ হাসিনা তো বলেছে যে আমি তো দেশ ত্যাগ করি নাই, আমাকে তো প্লেনে তুলে দেওয়া হয়েছে বাই আর্মি, এবং ওই তুলে দিয়ে আমাকে আর্মির প্লেনে, প্রথমে হেলিকপ্টার, দেন আর্মির C-130 তে তুলে দিয়ে আমাকে ইন্ডিয়া পাঠানো হয়েছে। ইন্ডিয়া হ্যাজ গিভেন মি দ্য প্রোটোকল অফ আ প্রাইম মিনিস্টার। আমি এখনো প্রাইম মিনিস্টার আছি, প্রাইম মিনিস্টার হিসাবে যাব। এইগুলো তো আমরা দেখেছি এবং সবকিছু আমাদের জানা, কিন্তু সেই ধরনের বাস্তবতা কি আর আছে যে উনি যে অ্যাজ এ প্রাইম মিনিস্টার ব্যাক করবেন বা উনি দাবি করবেন যে আমি রিজাইন করিনি? মানে এইগুলো নিয়ে যুক্তি তর্ক চলতে পারে, এইগুলো নিয়ে নানান ধরনের নীতি নৈতিকতার প্রশ্ন আসতে পারে, রাজনৈতিক পক্ষ বিপক্ষ জায়গা থেকে নানান ধরনের তর্ক উঠতে পারে, কিন্তু বাস্তবতা কি কোনোভাবেই বলে যে তিনি সেইভাবে আর ফিরে আসার ন্যূনতম কোনো সম্ভাবনা আছে? আমি জানি না, বিকজ বাস্তবতা উনার আশা, উনি তো প্লেনে উঠে টিকিট কেটে তো উনি আসবেন না। না, উনি কিছু সাপোর্ট দিয়ে উনি আসবেন, এবং ওই সাপোর্টটা কি ধরনের সাপোর্ট হবে আমি বলতে পারছি না, বিকজ আমি কোনো কমেন্ট করতে গেলে এটা ঠিক হবে না। এই জন্য আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না ওইটার উপরে। কিন্তু উনি কি, আপনি আর আমি মনে করি যে উনি কি প্লেনে উঠবেন, টিকিট কাটবেন, এসে যাবেন, এখানে অ্যারেস্ট হবে? নো, ইটস নট গোয়িং টু হ্যাপেন লাইক দ্যাট। ওইখানে আরো স্ট্র্যাটেজিক কথাবার্তা হয়তো হচ্ছে যে কিভাবে উনি কার সাপোর্টে আসবেন। এমনও হতে পারে যে এই আমার দেশের আর্মির এক অংশ এইটাকে সাপোর্টও দিতে পারে ওনার আশাটাকে। আই নো নাথিং। যেরকম আমার আর্মি ওনাকে পাঠিয়েছে, ইন্ডিয়ান আর্মি চিফের সাথে কথা বলে ওইখান থেকে কিভাবে কি হবে আই হ্যাভ নো আইডিয়া। বাট আমি এতটুকুন জানি যে শি ইজ ডিটারমিন্ড টু কাম, শি ইজ ডিটারমিন্ড টু কাম, এবং আসবেন উনি। একটা জিনিস, বিকজ ওনাকে তো অনেকেই অ্যাডভাইস করছে। আমি আপনাকে একটা কথা বলি, আমাদের তারেক রহমান সাহেব, ওনার কনভিকশন হয়েছে, সেন্টেন্সও হয়েছে, সেটা যাবজ্জীবন হোক, ডেথ সেন্টেন্স হোক, হতে পারে। হি ওয়াজ কনভিক্টেড এন্ড সেন্টেন্স। উনি এখন পর্যন্ত কি কোনো আপিল দায়ের করেছেন বাংলাদেশে ঢোকার পর? আমার নলেজ হচ্ছে উনি কোনো আপিল দায়ের করেননি। ওয়াজ হি অ্যারেস্টেড? হি ওয়াজ নট। কেন হয় নাই? কেন হয়নি এটা? বিকজ ওনার আসার আগে ওনার যে মামলাগুলি ছিল, যেগুলি কনভিক্টেড ছিলেন, সেন্টেন্স ছিল ওনার উপরে, এইগুলি আদালতের মাধ্যমে উনি যান নাই, অন্যরা আপিল করেছে। ওরা যে খালাস পেয়েছে ওর মধ্যে কিন্তু তারেক রহমান সাহেবও খালাস পেয়ে গেছেন। ওই জাজমেন্টটা ভুল ছিল, রিভিউ করে এইটা করা হয়েছে। বাট হি নেভার ওয়েন্ট ইনটু অ্যান আপিল। উনি কিন্তু একটা রিস্কের মধ্যে আছেন। উনি যে রিস্ক বিহীন তা না কিন্তু, বিকজ এইগুলি যেভাবে করা হয়েছে এইখানে অনেক প্রশ্ন উঠবে। এন্ড মাইন্ড ইউ দ্যাট ইফ শেখ হাসিনা রিটার্নস, এইগুলি আরো জোরালো হবে। ইউ সি, এই জিনিসগুলি তো ইভেন দ্য প্রাইম মিনিস্টার শুড আন্ডারস্ট্যান্ড দিস, এবং ওনার উচিত হবে যে একটা আপিল করে ওইখান থেকে ক্লিয়ার হয়ে আসে। না, আমি যদি পাল্টা প্রশ্ন করি যে তারেক রহমান সাহেব দেশে ফিরে এসেছেন, তার বিরুদ্ধে সব ধরনের মামলা উইথড্র করা হয়েছে বা কোনো কোনো থেকে খালাস পেয়েছেন, তার পক্ষ হয়ে কেউ কেউ আপিল করেছেন, আপিল অ্যাকসেপ্টেড হয়েছে, এগুলোর জন্য তো একটা অনুকূল পরিবেশ ছিল। ডক্টর ইউনূস সরকার ছিল,
তাদের মধ্যে এক ধরনের সমঝোতা হয়েছে, এগুলো ওপেন সিক্রেট। কিন্তু সেই পরিবেশ তো আর এই মুহূর্তে শেখ হাসিনার পক্ষে নেই, সেই অনুকূল পরিবেশটি, তাই না? অতএব এইগুলো আমরা কিভাবে আশা করতে পারি যে তার ক্ষেত্রে এগুলো হতে পারে? আমি 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 জানি না ওদের স্ট্র্যাটেজিক থিঙ্কিংটা কি। শেখ হাসিনা নোজ, বিকজ শি ইজ টকিং টু দেম, ওনার সাথে কথা হয়, এন্ড ডেফিনেটলি একটা স্ট্র্যাটেজিক প্ল্যান নিয়ে উনি দেশে আসবেন। এই বাস্তবতার কি হবে এই মুহূর্তে আমার পক্ষে বলা মুশকিল। যখন আমরা স্ট্র্যাটেজিক প্ল্যানটা দেখব, ওনার বা আমাদের কানে আসবে বা আমরা বুঝবো, তখন আমরা কোনো মন্তব্য করতে পারবো এটার উপরে। বিকজ বাস্তবতা কি, আমি তো মামলাই করেছি, অ্যাকর্ডিং টু মি ইউনুস গভর্নমেন্ট ওয়াজ ইলিগাল, ইন্টারিম গভর্নমেন্ট ওয়াজ ইলিগাল আমার মতে। কোর্ট কি করেছে সেটা আরেক ব্যাপার। আমার মামলা হয়ে আমি মামলা করেছি যে প্রাইম মিনিস্টারের পদ উনি কেমনে পেলেন, উনি কিভাবে হেড অফ গভর্নমেন্ট হলেন। আমার মামলা জিতি হারি ইজ নট ইম্পর্টেন্ট, সেটা থেকে যাবে, এগুলি রিভিউ হবে, আপিলস হবে, অনেক কিছু হবে। তো প্রশ্ন হচ্ছে যে এই জিনিসটা যদি ওইগুলি ইলিগাল হয়, আপনি বলবেন যে হ্যাঁ তখন সময় আমরা এইটাকে সব ওয়েট করে, তখন প্রশ্ন উঠবে ইলেকশন কি লিগাল হয়েছে কিনা, অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য চিফ ইলেকশন কমিশনার ঠিক ছিল কিনা, অনেক প্রশ্ন উঠবে। তো এই জন্য বলছি, ধরেন যদি শেখ হাসিনা কামস উইথ দ্য ফুল ব্যাকিং অফ দ্য ইন্ডিয়ান আর্মি, একটা স্ট্র্যাটেজি তারা নিল, এন্ড এই স্ট্র্যাটেজিটা তারা কেন নিতে পারে এই কারণে, বিকজ আপনি দেখেন এই বিজেপির স্টেটেড নীতি হলো যে বাংলাদেশ থেকে আর্মি সরান উচিত হয় নাই ইন্ডিয়ান গভর্নমেন্টের। তখন বঙ্গবন্ধুর রিকোয়েস্টে যে ইন্ডিয়ান আর্মি সরিয়েছিলেন ইন্দিরা গান্ধী, এটা উচিত হয় নাই। দিস ইজ এ স্টেটেড পলিসি অফ বিজেপি, এন্ড ইটস অলসো এটা এই রিফ্লেকশনটা অলসো এসেছিল জেল সিং রাষ্ট্রপতি ছিলেন, উনি যে ওনার অটোবায়োগ্রাফি লিখেছেন, ওনার যে বইটি আছে ওনার লাইফের উপরে, সেখানে উনি বলেছেন যে এটা ভুল ছিল। আর উই প্রোভাইডিং দ্য ইন্ডিয়ান্স ওই ভুলটা শুদ্ধ করার জন্য? আমি জানি না, আই ডোন্ট নো, বাট আপনাকে বাংলাদেশকে এই জিনিসগুলি সব চিন্তা ভাবনা রাখতে হবে, বিকজ এইটা ওদের স্টেটেড পলিসি, দে থিংক দ্যাট ওয়াজ আ মিস্টেক। তো আপনি শেখ হাসিনাকে ওনারা কিভাবে ফেরত দেবেন, কিভাবে আসবেন, ডেফিনেটলি আইসিটির ইসে ফেরত দিচ্ছেন না, দ্যাটস এ ক্লোজ চ্যাপ্টার। হ্যাঁ, তো এখন ওরা কিভাবে ওনাকে আনবে, আনলে কি এখানে কারোর ক্ষমতা হবে অ্যারেস্ট করার? আমার তো মনে হয় না যে কারোর ক্ষমতা হবে অ্যারেস্ট করার। এটা করতে গেলেই আমার প্রধানমন্ত্রীর ওই জিনিসগুলিও সব উঠবে, বিকজ একটা মামলায় এফবিআই কিন্তু এখানে সাক্ষী দিয়ে গেছে, ডোন্ট ফরগেট দ্যাট। এফবিআই 2 জন এজেন্ট সাক্ষী দিয়েছে একটা মামলায়। তো আমি চাই যে এই জিনিসগুলি যেন না হয়। আমরা একটা সুন্দর আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা আছে এটাকে তুলে ফেলে আওয়ামী লীগকে আমরা রাজনীতি করতে দেই। আমরা এই 4-5 কোটি লোককে রাজনীতির থেকে আলাদা রাখতে পারবো না, এইখানে আমাদের একটা সমঝোতা হওয়ার দরকার। এন্ড দেন উই উইল সি যে কিভাবে শেখ হাসিনা আসবেন।